নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। এমন কিছু ছোট ছোট টিপস থাকে যে টিপসগুলি আমরা যদি প্রত্যেক দিনের কাজে অ্যাপ্লাই করতে পারি তাহলে আমাদের প্রত্যেক দিনের কাজগুলো সহজ হয়ে যায়। এমনই কিছু অসাধারণ টিপস দেখে নেব। চলুন প্রথম টিপসটি দেখে নিই। অনেক সময় দেখা যায় আমরা আলু সেদ্ধ করার পর আলু প্রচণ্ড পরিমাণে গরম থাকে, আর গরম আলুর খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায়। আমরা যদি একটু টিপস অ্যাপ্লাই করি খুব সহজেই গরম আলুর খোসা আমরা কিন্তু ছাড়িয়ে নিতে পারবো। এর জন্য আমাদের কি করতে হবে দেখুন, এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, আর দেখুন আলুগুলোকে আমি অর্ধেক করে কেটে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ছাড়ানো যায়। এবার আমি আমাদের বাড়িতে যে হ্যান্ড উইস্কির থাকে, হ্যান্ড উইস্কির সাহায্যে এইভাবে আলুটাকে যদি হালকা করে চাপ দেন, দেখবেন আলুটাকে খুব সহজেই খোসার থেকে আপনারা আলাদা করে নিতে পারবেন। আর এইভাবে আলুর খোসা খুব তাড়াতাড়ি ছাড়ানো যায়, আলুতে হাত লাগানোরও প্রয়োজন পড়ে না। আর আরও একটি সুবিধা হয়, সময়ও নষ্ট হয় না। অনেক সময় আমরা ঠান্ডা জলের মধ্যে আলুটাকে দিলে আলুর টেস্ট নষ্ট হয়ে যায়, কিংবা দেখা যায় হাতে সময় থাকে না, কি করব তখন বুঝে উঠতে পারি না। তাই এইভাবে আপনারা খুব দ্রুত তাড়াতাড়ি আলুর খোসাও ছাড়িয়ে নিতে পারবেন, আর হ্যান্ড উইস্কের সাহায্যে আলুটাকে আপনারা ম্যাশ করেও নিতে পারবেন। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন এমার্জেন্সির সময়। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই। শশা আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় আমরা বাজার থেকে যে শশাটা কিনে নিয়ে আসি, শশাটা হয়তো ভালো করে আমরা যে শশার সামনের অংশটাকে ভালো করে কেটে কষটাকে বের করে তারপরেই হয়তো খাওয়ার জন্য নিই, কিন্তু তারপরেও দেখা যায় শশাটা না তেতো লাগে। শশা খেতে একদম ভালো লাগে না যদি তেতো হয়। আর কোনো জিনিস যদি পয়সা দিয়ে কিনে ফেলে দিতে লাগে তাহলে কিন্তু সেই জিনিসটা আমাদের টাকাটা অপচয় হয়, গায়ে লাগে। তাই যদি আপনাদের ক্ষেত্রে এরকম হয় যে শশাটা আপনারা কেটে ভালো করে কষটা ফেলে দিয়েও তারপরে খেতে নিচ্ছেন, দেখছেন তিতো, কি করবেন, একটি পাত্রের মধ্যে আপনারা শশাগুলোকে কেটে নিন। সে আপনারা লম্বা পিস করেন বা গোল গোল পিস, যেরকম আপনাদের পছন্দ সেরকম পিস করে এইভাবে কেটে নেবেন। তারপর এর মধ্যে একটি জিনিস দিলেই শশার যে তিতভাব সেটা কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে। এখানে আমি সামান্য পরিমাণ কাঁচা দুধ নিয়ে নিয়েছি, কাঁচা দুধ শশার মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটাকে খুব ভালো করে মাখিয়ে আমাদের কিছু সময়ের জন্য রেখে দিতে হবে। আপনারা ভাবতে পারেন দুধ মাখিয়ে রাখলে শশার থেকে দুধের গন্ধ বেরাবে, তা কিন্তু নয়। 2-3 মিনিট রাখার পর নর্মাল জল দিয়ে শশাটাকে 2-3 বার ধুয়ে নিন। দেখবেন শশার মধ্যে যে তিতভাব ছিল এই তিতভাবটা পুরোপুরি চলে গেছে। এবার আপনারা শশাটা খেতে পারবেন, কোনো রকম তিতও লাগবে না, শশার মধ্যে থেকে কোনো রকম দুধের নেল পালিশ কম বেশি কিন্তু আমরা প্রত্যেকেই পরে থাকি। অনেক সময় কি হয়, আমরা যে নেল পালিশটা পরি না, হয়তো আমাদের হাত থেকে বেখেয়ালে পড়ে যায়, মেজোতে এইভাবে একটা দাগ তৈরি করে দেয়। আর এই যে নেল পালিশের দাগটা সঙ্গে সঙ্গেই দেখবেন শুকিয়ে যায়। সে শুধু মেজো নয়, ডাইনিং টেবিলেই হোক বা যেখানেই হোক, এই যে দাগটা সহজে শুকিয়ে যায়, এটাকে পরিষ্কার করতে আমরা কি করি, নেল রিমুভারের ব্যবহার করি। আর নেল রিমুভারের দামটা কিন্তু অনেকটাই বেশি বন্ধুরা, আর এটাকে ঘষে ঘষে তুলতে আমাদের কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তাই ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন। নুন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, আমরা যে নুন রান্নায় খেয়ে থাকি সেই নুন, এর দামটাও কিন্তু অনেকটাই কম। কি করবে, এই যে নুনটা দেওয়ার পর এইভাবে শুধু কি করছি দেখুন, নুনটাকে দিয়ে এইভাবে দেখুন আমরা একটু ঘষে নিচ্ছি। নুন এখানে দানা দানা হওয়ার কারণে স্ক্রাবের কাজ করবে, এর ফলে সেকেন্ডও সময় লাগবে না, আমাদের এই যে নেল পালিশটা সেটা কিন্তু উঠে যাবে। এর ফলে আমাদের সময়টাও বেঁচে গেল, এমনকি আমাদের অনেকটা টাকাও খরচা হলো না, আর দেখুন জায়গাটাও পরিষ্কার হয়ে গেল। এই দেখুন পুরোটা নুন কিন্তু এই নেল পালিশটাকে তুলতে সাহায্য করেছে। নুনের কালার চেঞ্জ হয়ে গেছে, দেখুন মেজোতেও কোনো রকম নুন মানে নেল পালিশটা কিন্তু লেগে নেই, পুরোটা নেল পালিশটাই নুনটাকে তুলে দিয়েছে। ভালো লাগলে টিপসটি ট্রাই করবেন। প্রেশার কুকারে আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু রান্না করে থাকি। অনেক সময় কি হয় জানেন, প্রেশার কুকারে রান্না করতে যাচ্ছি, দেখা যাচ্ছে সিটি উঠছে না, আর সাইড থেকে মানে প্রেশার কুকারের মধ্যে হাওয়া বের হয়ে যাচ্ছে, খাবারটা বের হয়ে যাচ্ছে। তখন হয়তো আমাদের মার্কেটে যাওয়ার একেবারেই সময় নেই, তখনই সমস্যায় পড়তে হয়। কি সমস্যা হয় জানেন, অনেক দিন ধরে ব্যবহার করতে করতে গরম হিটের কারণে এই যে রাবারটা থাকে না প্রেশার কুকারের, এই রাবারটা ঢেলা হয়ে যায়। আর রাবারটা ঢেলা হয়ে গেলে ঠিকঠাক মতো সেট হয় না, আর যার কারণে ঢেলা হয়ে যায়, ঢাকনা থেকে গরম হাওয়াটা বের হয়ে যায়, খাবার সেদ্ধও হয় না, সিটিও হয় না। তার এমার্জেন্সি সময় মার্কেটে যাওয়াও সম্ভব নয়। এই ধরনের গার্ডার নিয়ে নেবেন। এই ধরনের যে রাবার ব্যান্ডগুলো থাকে, নর্মাল পাতলা রাবার ব্যান্ড নিতে পারেন, যেটা আপনাদের হাতের কাছে আছে। আর এমন গার্ডার নেবেন মানে আগে দেখে নেবেন ঢেলা কতটা হচ্ছে। যদি আপনাদের অনেকটা ঢেলা হয় তাহলে আপনারা যদি সরু রাবার ব্যান্ডগুলো নেন 2-3টে নেবেন, আর যদি মোটা নেন একটা নিলেই হয়ে যাবে।
আর এই রাবার ব্যান্ডটা এইভাবে ওপরের দিকে দেবেন, কোনোভাবেই কিন্তু খাবারের মধ্যে আপনাদের এটা যাবে না। কারণ এই দেখুন আমি দেখাচ্ছি, এটাকে আমরা ওপরেই রাখবো। এইভাবে আমি ঢাকনাটা আটকেও আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন রাবার ব্যান্ডটা কিন্তু এখানে আমার ওপরেই রয়েছে, তাই খাবারের মধ্যে কোনোভাবে যাওয়ার। এবার আমরা ঢাকনাটা আটকে নেব। এই দেখুন এটা ওপরে রয়েছে, খাবারে কোনোভাবেও ঢুকবে না। তারপর যখন সময় হবে আমরা রাবারটাকে চেঞ্জ করে আনবো। তাই ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে এই ধরনের অনেক জামা প্যান্ট থাকে, বাচ্চাদের বা বড়দের দেখা যায় শার্ট গেঞ্জিতে স্টিকার লাগানো থাকে। আর এইভাবে যদি স্টিকার লাগানো থাকে না বন্ধুরা, আমরা যদি আয়রন করতে থাকি অনেক সময় আয়রনের গরম হিটের কারণে এই যে লেখা থাকে স্টিকার থাকে সেটা না গলে যায়, আর জামা কাপড়ে লেগে যায়, আয়রনের মধ্যেও লেগে যায়, পুরো জামা বা গেঞ্জিটা পুরো বেকার হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাই আপনারা ছোট্ট একটি কাজ করবেন, এতে কি হবে, আয়রনটাও আপনাদের নোংরা হবে না, স্টিকারটাও নষ্ট হবে না। যখনই আপনারা দেখবেন যে কোনো শার্ট গেঞ্জিতে স্টিকার লাগানো আছে সেই জায়গাটায় পেপার, এরকমভাবে দেখুন আমি পেপার নিয়ে নিয়েছি, পেপারটাকে এইভাবে স্টিকার বা লেখার ওপরটাই আমি দিয়ে দেব। তারপর যদি আয়রনটা করি তাহলে কি হবে, গরম আয়রনটা হিট কখনো স্টিকার বা লেখার ওপরে পড়বে না, যার কারণে স্টিকারটাও নষ্ট হবে না, আয়রনেও আমাদের কোনো রকম দাগ লাগার সম্ভাবনা থাকবে না। এইভাবেই দেখুন আমি এখানে গেঞ্জিটাকে আয়রন করে নিলাম, কত সুন্দরভাবে আয়রন হয়ে গেছে। সেই সঙ্গে আমাদের কিন্তু আয়রনটাতেও কোনো রকম দাগ লাগেনি। ভালো লাগলে টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবেন। প্রেশার কুকারে আমরা প্রত্যেকেই রান্না করে থাকি, কিন্তু প্রেশার কুকার অনেক সময় এই ধরনের ডিজাইনের কারণে যতই আমরা জলটা ঝরিয়ে নিই না কেন, দেখবেন প্রেশার কুকারের মধ্যে কিন্তু জল থেকেই যায়। আর প্রেশার কুকারটা গরম হতে কিন্তু অনেকটা সময় লেগে যায় জল থাকার কারণে, এতে কিন্তু আমাদের গ্যাসের খরচটা অনেকটাই বেশি হয়। তাই ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন, এতে কি হবে, তাড়াতাড়ি প্রেশার কুকারটা গরম হবে, প্রেশার কুকারের মধ্যে যে জলটা থাকবে সেই জলটা তাড়াতাড়ি বাষ্পীভূত হয়ে যাবে। গ্যাসটা অন করার পর প্রেশার কুকারটাকে উল্টো করে গ্যাসের উপর বসিয়ে দিন, এতে দেখবেন সেকেন্ডের মধ্যে প্রেশার কুকারের মধ্যে যে জলটা সেটা শুকিয়ে যাবে, এমনকি খুব তাড়াতাড়ি আপনাদের প্রেশার কুকারটা গরম হয়ে যাবে। এতে গ্যাসের খরচাটা আপনাদের কিন্তু অনেকটাই কম খরচ হবে। প্রেশার কুকার কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে, আর প্রেশার কুকারগুলো দেখবেন ভারী হয়, 5 লিটার হোক কিংবা 2 লিটারের প্রেশার কুকারগুলো খুব ভারী হয়। তাই প্রেশার কুকারের সাহায্যেই আমরা রুটি বেলে নিতে পারি, যেরকমভাবে রুটি মেকারে রুটি তৈরি হয় ঠিক সেরকমই রুটি তৈরি হয়ে যাবে, বেলন চাকির প্রয়োজন পড়বে না। আপনারা চাইলে কিচেন স্ল্যাব ব্যবহার করতে পারেন কিংবা এই ধরনের কোনো থালাও নিয়ে নিতে পারেন। এখানে আমি থালা ব্যবহার করছি, এখানে আমি নিয়ে নিচ্ছি রুটি তৈরি করার লেচি। আপনারা অবশ্যই যে রুটিটা তৈরি করবেন বেলন চাকি ছাড়া, সেই আটাটাকে একটু নরম করে মাখতে হবে। দেখুন একটু নরম করে মেখে নিয়েছি। এবার কি করব, শুকনো একটুখানি আটা এইভাবে ছড়িয়ে দেব, বেশি নয়, হালকা একটু আটা আমি ছড়িয়ে দিলাম। প্রেশার কুকার নিয়ে নিয়েছি, প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে এইভাবে প্রেশার কুকারটাকে চাপ দেব। এইভাবে চাপ দিলেই এতে কি হবে, প্রেশার কুকারটা যেহেতু ভারী, রুটির তৈরি করা লেচির ওপর চাপ পড়বে, রুটি তৈরি করা লেচির ওপর চাপ পড়ছে। আর এই দেখুন কত সুন্দর রুটি শুধু একবার চাপ দিলেই তৈরি করে নিতে পারবেন। আপনারা যদি আরও বড় তৈরি করতে চান আরও একটু চাপ দেবেন। রুটি বেললে অনেক সময় গোল হয় না, এইভাবে করে দেখবেন আর রুটির আটাটাকে নরম করে মাখবেন, খুব সুন্দর পারফেক্ট গোল রুটি তৈরি হয়ে যাবে। বেলন চাকির থেকেও তাড়াতাড়ি তৈরি হবে। কত সুন্দরভাবে এখানে আমার তৈরি হয়ে গেল প্রেশার কুকারের সাহায্যে। তাই যাদের রুটি গোল হয় না, এইভাবে আপনারা প্রেশার কুকারের সাহায্যে রুটি বেলে নিতে পারেন। ভালো লাগলে অবশ্যই ট্রাই। আমাদের বাড়িতে যে প্রেশার কুকার থাকে, রান্নাবাড়ি করার পর অনেক সময় দেখা যায় আমরা তো বাসনটা মাজতে নেব, এই যে প্রেশার কুকারের ঢাকনায় যে রাবারটা লাগানো থাকে এতটাই টাইটভাবে আটকে যায় যে সহজে কিন্তু এটাকে খুলতেই পারি না। এমনকি সে প্রেশার কুকারটা মাজতে গিয়ে খুবই সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়, এইভাবে নখ দিয়ে টানাটানি করতে লাগে, নখে কিন্তু আমাদের ব্যথাও লাগে। তাই এরকম সমস্যার মধ্যে আপনারাও যদি পড়ে থাকেন এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন। নিয়ে নেবেন একটি সেফটি পিনের সাহায্যে হালকা করে একটু এইভাবে খোঁচা দিলেই দেখবেন খুব সহজেই আপনারা প্রেশার কুকারের যে ঢাকনায় রাবারটা লাগানো থাকে সেই রাবারটাকে আপনারা সহজেই খুলে ফেলতে পারছেন। এই দেখুন কত সহজেই খুলে গেল, কোনো রকম নখ দিয়ে টানাটানি করার প্রয়োজন নেই, সেকেন্ডেই কাজটা আপনারা শেষ করে নিতে পারবেন। ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করে কিন্তু দেখবেন। অনেক সময় হয়
আমরা বেলন চাকি ধুয়ে দিই। বেলন চাকি ভেজা থাকে, ভেজা বেলন চাকিতে রুটি করা যায় না, সেক্ষেত্রে বেলন চাকি ছাড়াও খুব সহজেই রুটি বেলে নেওয়া যায়। এখানে আমি কিচেন স্ল্যাব ব্যবহার করছি, আপনারা চাইলে দুটো থালা নিয়ে নিতে পারেন। এখানে আমি একটি থালা নিয়েছি, রুটিটাকে শুকনো আটা দিয়ে রুটির লেচিটাকে কিচেন স্ল্যাবের ওপর নিয়ে থালার সাহায্যে এইভাবে আমি একটু গোল গোল ঘোরাচ্ছি। তাতেই দেখুন কত সুন্দর পারফেক্ট রুটি আমরা এখানে তৈরি করে নিতে পারি। ভালো লাগলে এমার্জেন্সি সময় ট্রাই করে অবশ্যই। অনেক সময় দেখা যায় আমরা প্যাকেটে করে নুন নিয়ে আসি, কৌটোর মধ্যে ঢেলে রাখি, বেশ কিছুটা কিন্তু নুন আমাদের প্যাকেটের মধ্যে থেকেই যায়। আমরা যতই গার্ডার আটকে রাখি না কেন, নুনের মধ্যে ভেজা ভাব। কিভাবে রাখলে আমরা নুনটাকে প্যাকেটের মধ্যেও রাখতে পারবো, এমনকি নুনের মধ্যে কোনো রকম ভেজা ভাব আসবে না। যেখানটায় আমরা প্যাকেটটাকে কেটেছি সেই জায়গাটাকে আমরা কি করব, একটি কাগজ বা আপনারা পেপার নিয়ে নিন, পেপার পেতে নিন, তার উপরে রেখে নিন, ওপর থেকে আরও একটি কাগজ এইভাবে আমরা দিয়ে দেব। তারপর আমরা এখানে আয়রনটাকে একটু গরম করে নেব। গরম আয়রন দিয়ে আমরা যদি একটু এইভাবে ডলে নিই, তাহলেই কি হবে, কাটা জায়গাটা একেবারে সিল হয়ে যাবে, কোনোভাবেই কাটা জায়গায় হাওয়া বাতাস ঢুকতে পারবে না, যার কারণে আমাদের নুনের প্যাকেটে হাওয়া বাতাস যদি না ঢোকে, নুনটাও কিন্তু ভেজা ভাব হবে না, অনেক দিন পর্যন্ত নুনটা ঝরঝরে থাকবে। যখন প্রয়োজন তখন আবার কাটা জায়গাটা আমরা কেটে নিয়ে নুনটাকে কৌটোর মধ্যে কিন্তু ঢেলে নিতে পারবো। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো চাবি থাকে কিংবা পুরনো তালা থাকে, যেগুলো বেকার হয়ে গেছে, কোনো কাজেই ব্যবহার করি না। এই ধরনের পুরনো তালা বা চাবি আমরা ফেলে না দিয়ে কিন্তু ইউজ করতে পারি। এখানে দুটো চাবি, একটা ওপর আরেকটি রেখে আমি এখানে আঠা দিয়ে আটকে নিয়েছি। খুব সহজেই যে কোনো জায়গায় স্ট্যান্ড হিসাবে আমরা ইউজ করতে পারবো। কী কাজে চলুন দেখে নিই। আমরা যে মশা মারা ধূপকাঠি বা নর্মাল ধূপকাঠি ইউজ করি, অনেক সময় আমাদের কাছে স্ট্যান্ড থাকে না, তাই আর এখানে সেখানে ধরালে আগুন ধরে যাওয়ারও সম্ভাবনা থাকে। মশা মারা ধূপকাঠি বলুন বা নর্মাল ধূপকাঠি, আপনারা দুটো চাবি বা তিনটে চাবি এইভাবে ছিদ্রগুলো এক জায়গায় রেখে আঠা দিয়ে আটকে নেবেন। তারপর সেই ধূপকাঠিটাকে খুব সহজেই আপনারা চাবির যে জায়গায় ছিদ্র সেই জায়গাটায় ঢুকিয়ে দিতে পারবেন। ধূপকাঠিটাকে খুব সহজেই স্ট্যান্ড হিসাবে কাজে লাগবে, পুরোটা ধূপকাঠি জ্বলবে, আগুন ধরারও কোনো রকম সম্ভাবনা কিন্তু থাকবে না। তাছাড়াও আরও একটি কাজ আমরা করতে পারি, যদি হাতের কাছে পুরনো তালা থাকে তাহলে কোনো কিছু আঠা দিয়ে জোড়া লাগাতেই হবে না। পুরনো এরকম তালা নিয়ে নিন, যেটা নষ্ট হয়ে গেছে, আটকানো যায় না, বেকার হয়ে গেছে, সেই ধরনের তালার চাবির জায়গাটায় আপনারা ধূপকাঠিটাকে যদি রেখে দেন, দেখবেন খুব সুন্দরভাবে জ্বলতে থাকবে আর পুরোটাই জ্বলবে, আগুন লাগারও সম্ভাবনা থাকবে না।